সবাইকে স্বাগতম। আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার। লেকচারের কন্টেন্ট গুলো হলো ডেফিনিশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অ্যাক্টিভ ফিল্টার্স, লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার আর 20, 40, 60 ডেসিবেল বাটারউড ফিল্টার। প্রথমে আসি ফিল্টার কি। A filter is a circuit that is designed to pass a specific band of frequencies while attenuating all other signals outside the band. অর্থাৎ ফিল্টার এমন এক ধরনের সার্কিট যেটা একটা স্পেসিফিক রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিকেই শুধুমাত্র পাস করতে দেবে এবং ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জের বাইরের যে কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে অ্যাটেনুয়েট বা থামিয়ে দেবে। ফিল্টার নেটওয়ার্ক দু ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ আর প্যাসিভ। প্যাসিভ ফিল্টার নেটওয়ার্কে সাধারণত রেজিস্টরস, ইন্ডাক্টরস আর ক্যাপাসিটরস থাকে। অপরদিকে অ্যাক্টিভ ফিল্টারে সাধারণত ট্রানজিস্টরস অথবা অপ-অ্যাম্প এবং সাথে রেজিস্টরস, ইন্ডাক্টরস আর ক্যাপাসিটরসও থাকতে পারে। সাধারণত অ্যাক্টিভ ফিল্টারে ইন্ডাক্টরস ইউজ করা হয় না। এর প্রধান কারণ হচ্ছে ইন্ডাক্টরস সাইজে একটু বড় হয়ে থাকে এবং কস্টলি হয়ে থাকে। এখন আমরা আসবো অ্যাক্টিভ ফিল্টার সম্পর্কে জানার জন্য। An active filter is a type of filter that includes one or more active circuits such as a transistor or an operational amplifier. They derive their energy from an external source of energy and use it to increase or amplify the signal output. Operational amplifiers can also be used to form or change the circuit frequency response by making filters output bandwidth narrower or even wider by generating more selective output reaction. Active filter delivers specific band of frequencies while attenuating signals outside the band. অর্থাৎ অ্যাক্টিভ ফিল্টারের এই সুবিধাটা আছে যে আমার ফিল্টারের আউটপুটের ব্যান্ডউইথটাকে আমি চাইলে ন্যারো করতে পারি, আবার বাড়িয়েও দিতে পারি। এর মেন কারণ হচ্ছে আমাদের হাতে অ্যাক্টিভ ফিল্টার ইউজ করার কারণে কিছু সিলেক্টিভ আউটপুট অপশন থাকবে এবং এগুলো নিয়ে বিস্তারিত আমরা পরবর্তী দিকে জানতে পারবো। অ্যাক্টিভ ফিল্টারের কি কি অ্যাডভান্টেজ আছে প্যাসিভ ফিল্টারের চেয়ে সেগুলো নিয়ে আমরা এখন দেখব। প্রথমত, কস্ট হচ্ছে অ্যাক্টিভ ফিল্টারের জন্য কম। ভ্যারাইটি অফ চিপার অপ-অ্যাম্প অ্যান্ড অ্যাবসেন্স অফ কস্টলি ইন্ডাক্টরস, এই কারণেই মূলত অ্যাক্টিভ ফিল্টার সার্কিটের তৈরিতে কস্ট কম হয়। ভ্যারিয়েবল গেইন অ্যান্ড ইজিয়ার টু টিউন অর অ্যাডজাস্ট, অর্থাৎ অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে আমরা চাইলেই ফিল্টারের আউটপুটের জন্য ফিল্টার সার্কিটের গেইনটাকে নিজেদের সুবিধা মতো বাড়াতে বা কমাতে পারি এবং অ্যাডজাস্ট করাও আমার পক্ষে সুবিধাজনক হবে অ্যাক্টিভ ফিল্টারের জন্য। অ্যাক্টিভ ফিল্টারে সাধারণত অপ-অ্যাম্প বা অপারেশনাল অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়। এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্সটা অনেক হাই হয়ে থাকে, অপরদিকে আউটপুট ইম্পিডেন্সের ভ্যালুটা খুব কম হয়ে থাকে। এজন্য যে সার্কিটে ব্যবহার করা হবে ওই সার্কিটের লোডিং এর কোনো সমস্যা হবে না। প্যাসিভ ফিল্টারের চেয়ে অ্যাক্টিভ ফিল্টারের সাইজ আর ওয়েট সাধারণত কম হয়ে থাকে। আমরা একটু আগেই দেখেছিলাম যে ইন্ডাক্টর বড় সাইজ হওয়ার কারণে সাধারণত প্যাসিভ ফিল্টারের সাইজটা একটু বড় হয়ে থাকে। প্যাসিভ ফিল্টারে সাধারণত ইন্ডাক্টরের ব্যবহার অনেক কমন। অপ অ্যাম্পের সিঙ্গেল এন্ডেড ইনপুট আর আউটপুটের কারণে সাধারণত একটা পাওয়ার সাপ্লাইয়ের পার্সপেক্টিভে আমাদের অ্যাক্টিভ ফিল্টারের ফ্লোট করে না, অর্থাৎ সাধারণত সিস্টেম থেকে অত সহজে ডিটাচ হয়ে যায় না। চার ধরনের অ্যাক্টিভ ফিল্টার আছে ইন জেনারেল সেন্স। এটা হচ্ছে লো পাস ফিল্টার। আমরা লো পাস ফিল্টারের জন্য যদি দেখি, একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি পর্যন্ত, যেখানে আমরা এফসি দ্বারা ইন্ডিকেট করছি, একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমার সব সিগন্যালকে আমার ফিল্টার আউটপুট হিসাবে দেবে, কিন্তু ওই সিগন্যালের উপরে গেলে আর আউটপুট পাওয়া যাবে না। এখানে স্পেসিফিক ওই ফ্রিকোয়েন্সিটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বলা হয়ে থাকে। সাধারণত একটা আইডিয়াল অ্যাক্টিভ ফিল্টারের জন্য কাট অফ ফ্রিকোয়েন্সিতেই আমার আউটপুটটা ম্যাক্সিমাম থেকে একেবারে মিনিমাম বা জিরো হয়ে যাওয়া উচিত, যেমন এখানে দেখা যাচ্ছে। কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাক্টিভ ফিল্টার গুলোতে দেখা যায় যে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমাদের আউটপুট সিগন্যালের ভ্যালুটা জিরো হয়ে যায় না, বরং জিরো হতে একটু সময় লাগে। এখানে যে দুটা প্যাটার্ন আছে ওই দুটা প্যাটার্নকে ফলো করতে পারে বেসড অন তাদের
ইকুইপমেন্ট, এই অ্যাক্টিভ ফিল্টার ইকুইপমেন্ট বা সার্কিটরির উপরে। তো যেই অংশটুকু অর্থাৎ জিরো থেকে, যদি আমরা বলি জিরো থেকে এফসি পর্যন্ত আমার সকল সিগন্যালকে আমার অ্যাক্টিভ ফিল্টার পাস করতে দিবে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় পাস ব্যান্ড। আর এফসির পরবর্তী যেই অংশটুকুকে আমাদের অ্যাক্টিভ ফিল্টার আউটপুট হিসাবে দেবে না তাকে বলা হয় স্টপ ব্যান্ড। এখন আমরা দেখব হাই পাস ফিল্টার। হাই পাস ফিল্টারের কাজ বা ফাংশনটা লো পাস ফিল্টারের একদম বিপরীত। এখানে আমরা দেখছি যে জিরো থেকে এফসি পর্যন্ত আমাদের কোনো আউটপুট নাই, কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সি বা এফসির পর থেকে আমরা আউটপুট পাচ্ছি। অর্থাৎ হাই পাস ফিল্টার এফসি বা স্পেসিফিক একটা ফ্রিকোয়েন্সির উপর সকল সিগন্যালকে পাস করতে দিবে এবং ওই ফ্রিকোয়েন্সির নিচে সকল সিগন্যালকে থামিয়ে বা স্টপ করে দিবে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে পাস ব্যান্ড আর স্টপ ব্যান্ড লো পাস ফিল্টার থেকে একদম বিপরীত। এখন আমরা দেখব ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার দুটা ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যকার সিগন্যালকেই একমাত্র যেতে দিবে, ওই রেঞ্জের বাইরে সব সিগন্যালকে তারা থামিয়ে দিবে। সো দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা পাস ব্যান্ড আছে, অর্থাৎ এফএল থেকে এফএইচ পর্যন্ত আমাদের আউটপুট পাবো এবং এই আউটপুটটা আমাদের ফিল্টার দিবে, এবং এই রেঞ্জের বাইরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো আউটপুট সিগন্যাল নেই। তো এই রেঞ্জের বাইরে আমরা পাবো স্টপ ব্যান্ড, শুধুমাত্র এই রেঞ্জের মধ্যে আমরা পাবো পাস ব্যান্ড। ফাইনালি আমরা পাবো স্টপ ব্যান্ড ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার। ব্যান্ড স্টপ ফিল্টারের ফাংশন ব্যান্ড পাস ফিল্টার থেকে একদম বিপরীত। আমরা এখানে দেখতে পাবো যে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যবর্তী সিগন্যালকেই তারা থামিয়ে দিচ্ছে এবং ওই সিগন্যালের ওই রেঞ্জের বাইরের সিগন্যালগুলোকে তারা পাস করতে অ্যালাউ করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এফএল থেকে এফএইচ পর্যন্ত এই পার্টিকুলার পোর্শনটায় কোনো আউটপুট অ্যাক্টিভ ফিল্টার দিবে না, এই পোর্শনের বাইরেই একমাত্র আমাদের আউটপুট সিগন্যাল অ্যালাউ করবে আমাদের অ্যাক্টিভ ফিল্টার। তো আমাদের এখানে দুটো পাস ব্যান্ড দেখা যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে একটা স্টপ ব্যান্ড। তো আমাদের ব্যান্ড স্টপ বা ব্যান্ড এলিমিনেশন ফিল্টারটা মোটামুটি ফাংশনের দিক থেকে ব্যান্ড পাস ফিল্টার থেকে সম্পূর্ণ বিপরীত। আমরা এখন লো পাস ফিল্টার নিয়ে আলোচনা করব। লো পাস ফিল্টার ইজ আ ফিল্টার which passes all frequencies from DC to upper cutoff frequency FH and rejects any signal above this frequency. এখানে ডিসি বলার উদ্দেশ্য হচ্ছে, সাধারণত আমরা জানি একটা ডাইরেক্ট কারেন্ট সিগন্যালের ফ্রিকোয়েন্সি ভ্যালুটা জিরো হয়ে থাকে। তো একটা জিরো ফ্রিকোয়েন্সি থেকে একটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, যাকে আমরা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি বলছি, ওই পর্যন্ত যে কোনো সিগন্যালকে আমাদের অ্যাক্টিভ ফিল্টার আউটপুট হিসেবে দেবে। কিন্তু ওই আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা এফএইচ দ্বারা বলছি, তার উপরের যে কোনো সিগন্যালকে আমাদের অ্যাক্টিভ ফিল্টার রিজেক্ট করে দিবে। আমরা একটা লো পাস অ্যাক্টিভ ফিল্টারের সার্কিট দেখতে পাচ্ছি। এই সার্কিটটার যদি আমরা ক্যাপশনটা খেয়াল করি, সেখানে বলা হচ্ছে এটা হচ্ছে লো পাস ফিল্টার ফর আ রোল অফ -20 ডেসিবেল পার ডিকেড। আমরা পরের স্লাইডে এটা নিয়ে আলোচনা করব। আমরা যদি এখন লো পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখি, আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের আছে গেইন, যেটাকে আমরা এসিএল দ্বারা প্রকাশ করছি। এক্স অ্যাক্সিস বরাবর আমাদের আছে গিয়ে ফ্রিকোয়েন্সি। আর আমরা যদি ডান পাশে দেখি, ডান পাশে আমাদের গেইনটা ডেসিবেল ইউনিটে দেওয়া হচ্ছে। আমরা এখন আমাদের লেকচারে আমরা ফিল্টারের গেইন গুলাকে ইউনিটি ধরে নিব এবং আমাদের এই লেকচারের উদ্দেশ্যটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অংশটা নিয়ে কাজ করা। আমরা প্রথমত যদি দেখি, আমাদের একটা ফিল্টারের দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সির ভ্যালু যখন আমার বাড়তে বাড়তে ওমেগা সির দিকে আসবে, তখন কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে জিরো হয়ে যাওয়ার কথা ছিল একটা আইডিয়াল অ্যাক্টিভ ফিল্টারের জন্য। বাট বাস্তবে সেটা হবে না, বরং আমার এই ফ্রিকোয়েন্সির বাড়ার সাথে সাথে আমাদের যে সিস্টেমের গেইন, লো পাস ফিল্টার যেটা একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির পরে সম্পূর্ণ সিগন্যালকে রিজেক্ট করে দিত, রিজেক্ট করার জন্য আমার একটু সময় লাগছে। তো যেটা আমাদের ওমেগা সি তে হওয়ার কথা ছিল, সেটা আমাদের ওমেগা সি তে হচ্ছে না, বরং সেটা 100 ওমেগা সি ক্রস করে গেলে আমাদের ভোল্টেজ গেইনটা সম্পূর্ণ জিরো হয়ে যাবে। আমরা যদি খেয়াল করি আমাদের বাস্তবে যে কাট অফ ফ্রিকোয়েন্সির দিকে, আমাদের গেইনের ভ্যালুটা আসলে 70.7% মতন হয়ে যাচ্ছে। যখন আমাদের গেইনের ভ্যালুটা কমতে কমতে 100% থেকে 70.7% চলে আসবে, তখন আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমাদের গেইনের ভ্যালুটা কমে যাচ্ছে।
খেয়াল করবেন যে এখানে স্লোপের ভ্যালু -20 ডেসিবেল পার ডিকেড দেওয়া আছে। তো স্লোপের ভ্যালু নেগেটিভ দেখে বোঝাই যাচ্ছে যে আমাদের ভ্যালুটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখানে যদি খেয়াল করি আমাদের যখন ওমেগা সি, তখন আমরা যে জিনিসটা খেয়াল করব, আমাদের গেইন যদি -3 ডেসিবেল হয়, ওমেগা সির ভ্যালু যখন আমাদের 10 ওমেগা সি, তখন আমাদের দেখব যে আমাদের 10 ওমেগা সি এর জন্য গেইনের ভ্যালু -23 পয়েন্ট সামথিং একটা হবে। অর্থাৎ প্রতি 10 গুণের কারণে আমার গেইনের ভ্যালুটা 20 ডেসিবেল করে কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই স্লোপের ভ্যালুটা আমরা -20 ডেসিবেল পার ডিকেড আকারে লিখতে পারি। রোল অফ মানে এখানে বোঝাচ্ছে আমার গেইনের ভ্যালুটা কমতে থাকাটা। আমরা যদি এই সার্কিটের জন্য গেইনের ভ্যালুটা বের করি, আমরা গেইনের জন্য এই এক্সপ্রেশনটা পাবো, উপরে 1 প্লাস নিচে 1 প্লাস জে ওমেগা আর সি। একটু যদি আমরা সামনে একটু আগাই, সেক্ষেত্রে আমরা পাবো ক্লোজ লুপের জন্য আমরা প্রথমে এখানে ভেক্টর আকারে প্রকাশ করছি, এখন জাস্ট শুধুমাত্র ভ্যালুটা নিলে আমরা সিমিলার এরকম একটা এক্সপ্রেশন পাবো। তো খেয়াল করলে দেখবেন যে আমরা আরসির সাথে এফসির একটা রিলেশন আছে। তার আগে আমরা দেখব, যদি আমরা এই গেইনটাকে ডেসিবেলে নিয়ে যাই, ডেসিবেলে নিয়ে গেলে আমরা জাস্ট সামনে 20 ডেসিবেল অ্যাড করে নেব। 20 ডেসিবেল অ্যাড করার পরে একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলে আমরা মোটামুটি গেইনের ভ্যালুটা, যেটাকে আমরা ডেসিবেলে প্রকাশ করছি, তাকে আমরা -20 log 10 এফ বাই এফসি আকারে লিখতে পারি। খেয়াল করবেন যে আমরা এই পার্টিকুলার এই লাইন থেকে কিভাবে এই লাইনে আসলাম। আরসি এর সাথে ওমেগা সির একটা স্পেসিফিক রিলেশন আছে, ওমেগা সি ইজ ইকুয়াল টু 1 বাই আরসি। অর্থাৎ আর আর সি এর ভ্যালুর উপরে নির্ভর করে আমাদের এই অ্যাক্টিভ ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সিটা ঠিকঠাক মতো কাজ করবে। তো আমরা যেহেতু ওমেগা সি হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে প্রকাশ করে থাকি, যদি আমরা হার্জে প্রকাশ করতে চাই তাহলে আমরা টোয়াইস পাই দিয়ে ভাগ করলেই আমরা হার্জে এককটা পেয়ে যাব। তো এই এক্সপ্রেশনটা ব্যবহার করে আমরা এই দুটা ফর্মুলাকে একটু নিজেদের সুবিধা মতো সিম্পলিফাই করেছি। এখন আমরা দেখব হাই পাস ফিল্টার। High pass filter is a filter which passes all frequencies above the lower cutoff frequency FL and rejects any signals above this frequency. অর্থাৎ হাই পাস ফিল্টার একটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির নিচের সব সিগন্যালকে রিজেক্ট করে দেবে এবং ওই সিগন্যালের উপরে, ওই ফ্রিকোয়েন্সির উপরে যে কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে পাস করতে দেবে। আমরা যদি একটা হাই পাস ফিল্টারের, অ্যাক্টিভ ফিল্টারের সার্কিট ডায়াগ্রামটা দেখি, খেয়াল করবেন যে আমাদের দুটা সার্কিটের মধ্যে, লো পাস আর হাই পাস ফিল্টারের মধ্যে মূলত এই ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্সের প্লেসমেন্টটা একটু এক্সচেঞ্জ হয়েছে। এবং এখানে বলা হচ্ছে রোল অফ 20 ডেসিবেল পার ডিকেড। আমরা যদি একটার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখি অ্যাক্টিভ হাই পাস ফিল্টারের, দেখবো যে আমরা চাচ্ছিলাম যে ওমেগা সি তেই আমার সিগন্যালের সম্পূর্ণ আউটপুটটা চলে আসবে এবং ওমেগা সির আগের সব সিগন্যালই রিজেক্ট হয়ে যাবে, বাট প্র্যাকটিক্যাল হাই পাস ফিল্টারের জন্য সেটা পসিবল হয় না। এবং আমাদের হাই পাস ফিল্টারটা হচ্ছে 20 ডেসিবেল পার ডিকেড স্লোপের ফিল্টার। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ওমেগা সিতে আমাদের গেইনের ভ্যালু, ম্যাক্সিমাম গেইনের 70.7%, আর গেইন হচ্ছে -3 ডেসিবেল, যেটা আমরা আগেও দেখেছি। আমরা যদি দেখি যে ওমেগা সিতে আমাদের ভ্যালু যদি -3 ডেসিবেল হয়ে থাকে, আমাদের কিন্তু 0.01 ওমেগা সি অথবা 0.1 ওমেগা সি যদি দেখি, আমাদের কিন্তু গেইন ছিল -23 ডেসিবেল ভোল্টেজ গেইন ছিল। অর্থাৎ আমাদের 10 গুণ ফ্রিকোয়েন্সির কারণে আমার গেইনের বৃদ্ধিটা হয়েছে প্রায় 20 ডেসিবেলের মতন। দ্যাটস ওয়াই এটাকে +20 ডেসিবেল পার ডিকেড রোল অফ হাই পাস অ্যাক্টিভ ফিল্টার বলা হয়ে থাকে। আমরা এই হাই পাস অ্যাক্টিভ ফিল্টারের জন্য সিমিলার, যেটা আমরা একটা কিছু এক্সপ্রেশন পাবো, যে এরকম আমরা অনেকটা পেয়েছিলাম লো পাস ফিল্টারের জন্য। এখানে দেখবো যে আমাদের এক্সপ্রেশনের কিছু প্যারামিটার চেঞ্জ হয়েছে এবং ফর্মুলাগুলোর একটু পরিবর্তন এসেছে। আমরা যদি যথারীতি গেইনটাকে ডেসিবেলে নিয়ে যাই, আমরা দেখবো যে +20 log 10 এফ বাই এফসি আকারে আসবে, যেখানে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সির সূত্রটা আমাদের লো পাস ফিল্টারের মতনই থাকছে, ওমেগা সি ইজ ইকুয়াল টু 1 বাই আরসি।
আবার যদি আমি হার্জ এককে নিয়ে যেতে চাই, এফসি ইকুয়াল টু 1/2 আমরা এখন অ্যাক্টিভ ফিল্টার সার্কিটের ডিজাইন প্রসিডিওরটা দেখব এবং এই ডিজাইন প্রসিডিওরটা ব্যবহার করে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আমাদের একটা ডিজাইন প্রবলেম দেওয়া আছে যে ডিজাইন আ লো পাস ফিল্টার ফর হুইচ দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ 2 কিলোহার্টজ। আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা -20 ডেসিবেল পার ডিকেড অ্যাক্টিভ লো পাস ফিল্টার। আমাদের এখানে ডিজাইন প্রবলেম বলতে বোঝানো হয়েছে যে আমাদের এই অ্যাক্টিভ ফিল্টার সার্কিটের যে তিনটা আননোন এলিমেন্ট, রেজিস্ট্যান্স আর, ক্যাপাসিটর আর ফিডব্যাক ওয়েতে যে রেজিস্ট্যান্সটা আছে আরএফ, তার ভ্যালুটা বের করা, যাতে আমাদের এই লো পাস অ্যাক্টিভ ফিল্টারের সার্কিটের কাট অফ ফ্রিকোয়েন্সি হয়ে থাকে 2 কিলোহার্টজ। প্রথম স্টেপ হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের প্রবলেম স্টেটমেন্টে বলে দেওয়া আছে যে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটা 2 কিলোহার্টজ। তো আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি এফসি হিসাবে 2 কিলোহার্টজকে ধরে নিব। আমরা এখন ক্যাপাসিটরের একটা ভ্যালু ধরে নিব। সাধারণত আমাদের অ্যাভেলেবল রেঞ্জের মধ্যে ক্যাপাসিটরের ভ্যালুটা চুজ করাটা ভালো। তো আমরা 100 পিকোফ্যারাড থেকে 0.1 মাইক্রোফ্যারাড রেঞ্জের মধ্যে এটা ক্যাপাসিটর ধরে নেব। তো আমি আমার ম্যাথের ডিজাইনের জন্য ক্যাপাসিটরের সি এর ভ্যালুটা 0.1 মাইক্রোফ্যারাড ধরে নিচ্ছি। এখন পরবর্তী স্টেপের জন্য আমরা যেটা করব, আমরা কাট অফ ফ্রিকোয়েন্সির সাথে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটরের ভ্যালুর যে রিলেশনটা ছিল সেটা ব্যবহার করে আমরা এফসি আর সি এর ভ্যালুগুলা ইউজ করে আলটিমেটলি রেজিস্ট্যান্সের একটা ভ্যালু পাবো। আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 795.77 ওহম। এখন আমরা যদি ফিডব্যাক রেজিস্ট্যান্স আরএফ এর ভ্যালুটা নিতে চাই, সাধারণত যেহেতু আমাদের ফিল্টারটা একটা ইউনিটি গেইন ফিডব্যাক হিসাবে আমরা চিন্তা করছি, তো আমরা ফিডব্যাক ওয়ে রেজিস্ট্যান্সটাকে আমাদের রেজিস্ট্যান্স আর এর সমান ধরে নেব। তো সেক্ষেত্রে আমরা আরএফ এর ভ্যালু পেয়ে যাব 795.77 ওহম। আমরা এখন বাটারউড ফিল্টার নিয়ে আলোচনা করব। The Butterworth filter is a type of signal processing filter designed to have a frequency response as flat as possible in the passband. It was first described in 1930 by the British engineer and physicist Stephen Butterworth in his paper titled On the Theory of Filter Amplifier. এজন্যই আমরা পরবর্তীতে যে অ্যাক্টিভ ফিল্টারের কনফিগারেশন বা স্ট্রাকচার গুলো দেখব, তার নামকরণ বাটারউড ফিল্টার করা হয়েছে এর আবিষ্কারক স্টেফেন বাটারউড ফিল্টারের নাম অনুসারে। বাটারউড ফিল্টারকে ফ্ল্যাট অর ম্যাক্সিমালি ফ্ল্যাট অ্যাক্টিভ ফিল্টার বা ফিল্টারও বলা হয়ে থাকে। A Butterworth filter is designed to reduce the deviation between actual filter and ideal filter. অর্থাৎ এই বাটারউড ফিল্টার ডিজাইনের মূল উদ্দেশ্য ছিল আমাদের অ্যাকচুয়াল ফিল্টার এবং আইডিয়াল ফিল্টারের মধ্যে যে পার্থক্যটা বিদ্যমান, সেই পার্থক্যটা যাতে কমানো যায়। আমরা সবার আগে দেখব -40 ডেসিবেল পার ডিকেড লো পাস ফিল্টার। তো আমরা আগে যে -20 ডেসিবেল পার ডিকেডে দেখেছিলাম, সেটা হচ্ছে এই -40 ডেসিবেল পার ডিকেডের স্লোপটা খাড়া, এবং খাড়া হওয়ার কারণেই তাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা আমাদের -20 ডেসিবেল পার ডিকেড অ্যাক্টিভ লো পাস ফিল্টার থেকে ভালো। আমরা দেখতে পাচ্ছি যে এই ফিল্টারের স্ট্রাকচারের একটু পরিবর্তন এসেছে। আমাদের যেখানে আগের -20 ডেসিবেল পার ডিকেডের জন্য আমাদের একটা ক্যাপাসিটর দরকার ছিল, এখানে আমাদের দুটা ক্যাপাসিটর লাগছে। এখানে আমাদের ফিডব্যাক পাথের রেজিস্ট্যান্স ছাড়াও আমাদের -20 ডেসিবেলের জন্য একটা রেজিস্ট্যান্স দরকার ছিল, কিন্তু -40 ডেসিবেল পার ডিকেডের জন্য আমাদের দুটা রেজিস্ট্যান্স দরকার। এজন্য আমাদের ডিজাইন প্রসিডিওরেও একটু পরিবর্তন হবে। আমরা সাধারণত ডিজাইনের সুবিধার্থে ধরে নিব যে আমাদের R1 আর R2 এর ভ্যালুটা সেম এবং এটাকে আমরা R দ্বারা ইন্ডিকেট করছি। আমরা এখান থেকে আমরা যদি আমাদের গেইনের ভ্যালুটা দেখি, সেক্ষেত্রে গেইনের ভ্যালু এরকম একটা স্টেটমেন্ট আসবে। এই গেইনের ভ্যালু ডিরাইভ করার জন্য একটা বড় ম্যাথমেটিক্যাল প্রসিডিওর ফলো করতে হয়। আমরা যদি জাস্ট ভ্যালুটাকে কনসিডার করি, সেক্ষেত্রে আমরা সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনের দিকে আসতে পারি। আমরা আমাদের ডিজাইন প্রসিডিওর প্লাস এই ভাস্ট ম্যাথমেটিক্যাল যে প্রুফটা, সেটাকে যদি ফলো করি, আমরা আলটিমেটলি পাবো যে আমাদের এইমটা জাস্টিফাইড হবে যদি আমাদের ক্যাপাসিটর C2 এর ভ্যালুটা ক্যাপাসিটর C1 এর ভ্যালুর চেয়ে দ্বিগুণ হয়।
আবার এবং আর এর ভ্যালুটা আমরা পাবো 1/√2 ওমেগা সি 1। সিমিলারলি আমরা কাট অফ ফ্রিকোয়েন্সির সাথে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটরের একটা রিলেশন আমরা পেয়ে যাব। এখানে আমরা ফিডব্যাক পাথের রেজিস্ট্যান্সের ভ্যালুটা সাধারণত আমরা ধরে নেব যে R1 আর R2 ডাবল, এবং এইভাবে ধরে নিলে আমরা যদি আমাদের ম্যাথমেটিক্যাল ডিরাইভেশনের দিকে যাই তখন তুলনামূলকভাবে সেটা সিম্পলিফাই হয়ে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি এরকম এক্সপ্রেশন আমরা পাবো। আমরা এখন দেখব প্লাস 40 ডেসিবল পার ডিকেড হাই পাস ফিল্টার সম্পর্কে। এখানে আমরা ধরে নিব ক্যাপাসিটরের ভ্যালুটা। আমরা ক্যাপাসিটর C1 এবং ক্যাপাসিটর C2 ভ্যালুটা সেম ধরে নেব, এবং পরবর্তীতে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল ডিরাইভেশনের প্রসিডিউরটা ফলো করলে আমরা গেইনের এরকম স্টেটমেন্ট পাবো। থার্ড লাইনটা হচ্ছে গেইনের অ্যাবসলিউট ভ্যালুর ইকুয়েশন। আমরা এই প্রসিডিউর ফলো করলে আমরা দেখব যে আমাদের কারেক্ট ডিজাইনটা সম্পূর্ণ হবে যদি R2, যেটা আমরা দেখতে পাচ্ছি, R2 ভ্যালুটা এই R1 এর অর্ধেক হয়, আর R1 এর সাথে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সির একটা রিলেশন আমরা পেয়ে যাব। সিমিলারলি আমরা কাট অফ ফ্রিকোয়েন্সির একটা একটা ফর্মুলেশন পেয়ে যাব। আমরা এখানে ফিডব্যাক ওয়ের রেজিস্ট্যান্সের ভ্যালুটা এই R1 এর সমান ধরবো। আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল ডিজাইন দেখব। ডিজাইন a -40 decibel per decade low pass Butterworth filter for a cutoff frequency of 10 k radian per second, assuming C1 is equal to 0.02 microfarad. এটা আমাদের -40 ডেসিবেল পার ডিকেড লো পাস বাটারওয়ার্থ ফিল্টারের সার্কিট ডায়াগ্রাম। আমাদের যা যা ডিজাইন করার জন্য আমাদের আননোন প্যারামিটারগুলো বের করতে হবে। এখানে আমাদের একটা প্যারামিটার দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে C1, যার ভ্যালু 0.02 মাইক্রোফ্যারাড। আমাদের এখানে কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালুটা দেওয়া আছে, সেটা 10 k রেডিয়ান পার সেকেন্ড। আমরা যদি এই ফর্মুলাটা ব্যবহার করি যে ওমেগা সি ইকুয়াল টু 1/√2 R1 C1, ফর্মুলাটা ব্যবহার করলে আমরা রেজিস্ট্যান্স R1 এর একটা ভ্যালু পেয়ে যাব। রেজিস্ট্যান্স R1 এর ভ্যালুটা পেয়ে গেলে আমরা R2 এর ভ্যালুটাও পেয়ে যাব, যেহেতু আমাদের প্রথমে যে আমরা ডিজাইন প্রসিডিউরটা দেখেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে R1 এবং R2 ভ্যালুটা যাতে সেম একটা ভ্যালু হয়ে থাকে। সিমিলারলি আমরা RF এর ভ্যালুটা R1 এর ভ্যালু ডাবল, আমরা RF এর ভ্যালুটাও পেয়ে যাব। আমাদের এখানে দেওয়া আছে C1 এর ভ্যালুটা আগে থেকেই দেওয়া আছে, এবং আমরা যেহেতু আগের ডিরাইভেশনে দেখেছি যে ক্যাপাসিটর C2 এর ভ্যালুটা C1 এর ভ্যালু ডাবল হবে, সেটা ব্যবহার করলে আমরা C2 ইকুয়াল টু 2C1 ইকুয়াল টু 0.04 মাইক্রোফ্যারাড পেয়ে যাব। আমরা এখন দেখব -60 ডেসিবেল পার ডিকেড লো পাস ফিল্টার সম্পর্কে। আমরা আগে দেখেছি -20 ডেসিবেল পার ডিকেড, এখন দেখছি -4, তারপরে দেখলাম -40 ডেসিবেল পার ডিকেড। আমরা আসলে ওই দুই ফিল্টার স্ট্রাকচারকে যদি ক্যাসকেড করে দিই, অর্থাৎ একটার সাথে আরেকটা যোগ করে দিই, আমাদের ফিল্টারের আউটপুটে আমরা -60 ডেসিবেল পার ডিকেড রোল অফ পাবো। তো দেখা যাচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল আমাদের ইনপুটটা একটা -40 ডেসিবেল পার ডিকেড লো পাস ফিল্টারের মধ্য দিয়ে পাস করার পর এই -40 ডিবি পার ডিকেড ফিল্টারের যে আউটপুটটা আছে, সে আউটপুটটা আমরা -20 ডেসিবেল পার ডিকেড ফিল্টারের মধ্যে যদি আমরা পাস করি, আউটপুট যে সিগন্যালটা পাবো ওই সিগন্যালের জন্য আমার কাট অফ ফ্রিকোয়েন্সি বা ওই আমাদের আউটপুটের যে গেইনের যে রোল অফটা হবে বা কমে যাওয়ার যে হারটা হবে, সেটা হচ্ছে -60 ডেসিবেল পার ডিকেড। এটার জন্য আমরা একটা সিমিলার ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন ফলো করার জন্য আমরা ধরে নেব যে R1, R2, R3 তিনটার ভ্যালুই সমান এবং প্রত্যেকটার ভ্যালু R। আবার ফিডব্যাকের জন্য আমরা পাবো হচ্ছে RF1 is equal to 2R, আর RF2 এর ভ্যালু পাবো আমরা R। আমরা ডিটেইল একটা ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন ফলো করলে আমরা গেইনের যে ফর্মুলাটা পাবো সেটা হচ্ছে, সেটার ইকুয়েশন দেওয়া আছে, একটা বড় একটা এক্সপ্রেশন আমরা পাবো। ওই এক্সপ্রেশনটা ফলো করে যদি আমরা আগাই, আলটিমেটলি আমরা দেখবো যে C1 এর ভ্যালুটা C3 এর হাফ হবে এবং C2 এর ভ্যালুটা C3 এর দ্বিগুণ হবে। সেই থেকে আমরা R ইকুয়াল টু 1/ωc C3 পেয়ে যাব এবং ωc ইকুয়াল টু 1/RC3 পাবো।
এখন আমরা দেখব +60 dB per decade হাই পাস ফিল্টার। সিমিলার টু -60 dB per decade লো পাস অ্যাক্টিভ ফিল্টার, আমাদের এই ফিল্টারের জন্য ইনপুটটা আমাদের +40 dB per decade অ্যাক্টিভ হাই পাস ফিল্টারে প্রবেশ করবে এবং এই ফিল্টারের যে আউটপুটটা আসবে সেটা আমরা +20 ডেসিবেল পার ডিকেড ফিল্টারের মধ্যে দিয়ে পাস করলে আমরা আউটপুটে এমন একটা সিগন্যাল পাবো যার গেইনের জন্য আমাদের রোল অফটা হবে +60 dB পার ডিকেড। সিমিলার টু আবার আমাদের -60 dB পার ডিকেড লো পাস ফিল্টার, আমাদের এখানে আমরা বেশ কিছু স্টেটমেন্ট পাবো। যাওয়ার আগে আমরা ধরে নেব যে তিনটা ক্যাপাসিটরের ভ্যালুই সমান। আমরা গেইনের ভ্যালুটা যে ফর্মুলেট করব, এই ফর্মুলেটের এক্সপ্রেশনটা এখানে দেওয়া আছে। সিমিলার টু আমাদের লো পাস ফিল্টারের জন্য এই +60 dB পার ডিকেড হাই পাস ফিল্টারের একটা বড় গেইনের একটা বড় এক্সপ্রেশন আসবে। তো এক্সপ্রেশন ফলো করে পরে আমরা যদি সিম্পলিফিকেশনের ওয়েতে যাই, তখন আমরা পাবো যে R1 এর ভ্যালুটা হতে হবে R3 এর দ্বিগুণ, আর R2 এর ভ্যালুটা হতে হবে R3 এর অর্ধেক, এবং R3 এর সাথে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি আর ক্যাপাসিটরের একটা রিলেশন পাবো। রিলেশনটা আমরা যদি জাস্ট একটু অন্যভাবে লিখি তাহলে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সির একটা এক্সপ্রেশন পেয়ে যাব। এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল ডিজাইন প্রবলেম দেখব। এখানে বলা আছে যে ডিজাইন এ -60 ডেসিবেল পার ডিকেড লো পাস বাটারউড ফিল্টার ফর আ কাট অফ ফ্রিকোয়েন্সি অফ 1 কিলোহার্টজ অ্যাজিউমিং C3 ইকুয়াল টু 0.01 মাইক্রোফ্যারাড। অর্থাৎ এখানে আমাদের বেশ কিছু আননোন প্যারামিটার বের করতে হবে। আমাদের C3 ভ্যালু দেওয়া আছে, আমাদের C1 এবং C2 এর ভ্যালুটা বের করতে হবে, পাশাপাশি R1 R2 R3 এবং RF1 ও RF2 এর ভ্যালুটাও আমাদের বের করতে হবে। প্রথমত আমরা এই ফর্মুলাটা যদি ব্যবহার করি, আমাদের এখানে অলরেডি দেওয়া আছে কাট অফ ফ্রিকোয়েন্সিটা, যেটা কিলোহার্টজে দেওয়া। আমরা এখানে যদি কিলোহার্টজের সাথে আমাদের ওমেগার যে একক রেডিয়ান পার সেকেন্ড, ওই হিসাবে আমরা যদি জাস্ট একটু সিম্পলিফাই করি, তখন আমরা আর এর ভ্যালু পেয়ে যাব 15.92 কিলো ওহম। আমরা যেহেতু জানি যে R1 R2 R3 সবকিছুর ভ্যালুই সমান, পাশাপাশি ফিডব্যাক রেজিস্ট্যান্স RF1 এর ভ্যালু R এর ডাবল এবং RF2 এর ভ্যালু R এর সমান, সেইটা চিন্তা করলে আমরা আসলে বেশ আমরা চারটা না বরং পাঁচটা প্যারামিটারের ভ্যালুই পেয়ে যাচ্ছি। এখন আমরা দেখব ক্যাপাসিটরের ভ্যালুর জন্য কি করতে হবে। আমরা জানি যে একটা -60 dB পার ডিকেড লো পাস বাটারউড ফিল্টারের জন্য C1 ইকুয়াল টু C3/2 and C2 ইকুয়াল টু 2C3। এই জিনিসটা যদি আমরা ফলো করি, আলটিমেটলি আমরা দেখব C1 এর ভ্যালুটা 0.005 মাইক্রোফ্যারাড আর C2 এর ভ্যালুটা 0.02 মাইক্রোফ্যারাড। এখন আমরা জানবো ব্যান্ড পাস অ্যাক্টিভ ফিল্টার সম্পর্কে। Band pass active filter is a filter which passes all frequencies between upper cutoff frequency FH and lower cutoff frequency FL but rejects any signals outer this frequency range। অর্থাৎ ফ্রিকোয়েন্সি FH এবং ফ্রিকোয়েন্সি FL এই দুই ফ্রিকোয়েন্সির মাঝখানের সিগন্যালটাকেই শুধুমাত্র আমাদের ব্যান্ড পাস ফিল্টারটা পাস করতে দেবে এবং এই রেঞ্জের বাইরে সব সিগন্যালকে রিজেক্ট করে দেবে। আমরা একটা ব্যান্ড পাস অ্যাক্টিভ ফিল্টারের স্ট্রাকচারটা দেখতে পারি। সেটা হচ্ছে একটা লো পাস ফিল্টারকে যদি আমি ইনপুট অ্যাড করি, লো পাস ফিল্টারের আউটপুটটা যখন আমার হাই পাস ফিল্টার দিয়ে পাস করবে, ফাইনাল যে আউটপুটটা পাবো সেটাই আমাদের ব্যান্ড পাস অ্যাক্টিভ ফিল্টারের আউটপুট হিসাবে কাজ করবে। এখানে ইনভার্টারটা অ্যাড করার উদ্দেশ্যটা হচ্ছে আমরা যদি আউটপুটটাকে ব্যান্ড পাস অ্যাক্টিভ ফিল্টারের আউটপুটটাকে যদি আমরা অ্যাম্পলিফাই করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার অ্যাড করে দিতে পারি। ব্যান্ড পাস অ্যাক্টিভ ফিল্টার দুই ধরনের হয়ে থাকে, ওয়াইড ব্যান্ড ফিল্টার আর ন্যারো ব্যান্ড ফিল্টার। তো আমরা আগের স্লাইডেই দেখেছিলাম যে আমাদের ইনপুট সিগন্যালটাকে যদি আমরা লো পাস ফিল্টারের সাথে ক্যাসকেডেড অবস্থায় থাকা হাই পাস ফিল্টারের মধ্যে পাস করি এবং আমাদের আউটপুটটা আমরা ব্যান্ড পাস ফিল্টারের আউটপুটের মতন পাবো। আমরা যদি এটার সার্কিট ডায়াগ্রামটা কথা একটু মনে করি, আমরা একটা -40 ডেসিবেল পার ডিকেড লো পাস অ্যাক্টিভ ফিল্টারের সার্কিট দেখতে পারি। সিমিলারলি আমরা হাই পাসের জন্য একটা সার্কিট ডায়াগ্রাম পাবো। এখন দুইটা সার্কিট ডায়াগ্রামকে যদি আমরা ক্যাসকেড করে দিই,
আমরা আমাদের ব্যান্ড পাস অ্যাক্টিভ ফিল্টারের সার্কিট ডায়াগ্রামটা পেয়ে যাব। এখানে দেখবেন যে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর এগুলোর কিছু স্পেসিফিক ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালুগুলা ব্যবহার করে আমরা যদি ফ্রিকোয়েন্সি রেসপন্সটা প্লট করি, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব আপার কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালু, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালু, সেন্ট্রাল ফ্রিকোয়েন্সির ভ্যালু পেয়ে যাব, ব্যান্ডউইথটা পাবো। মোট কথা হলো এখানে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটরের যে ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুগুলা হিসাব করলেই শুধুমাত্র আমরা আপার কাট অফ, লোয়ার কাট অফ, সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি এই ভ্যালুগুলা পাবো। রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর এই ভ্যালুগুলা যদি আমরা চেঞ্জ করে দিই, আমাদের এই ডায়াগ্রামের ভ্যালুগুলাও চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি দেখি যে আমাদের ব্যান্ড পাস অ্যাক্টিভ ফিল্টারের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে ডিটারমাইন করবে হাই পাস ফিল্টার, আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এফএইচ কে ডিটারমাইন করবে লো পাস ফিল্টার। আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সের গেইনটা ম্যাক্সিমাম হচ্ছে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে। ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সিটাকে বলা হয়ে থাকে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, এবং ম্যাক্সিমাম গেইন আসলে সমান হচ্ছে দুটা আমরা যে অ্যাক্টিভ দুটা ফিল্টারই, যেটা লো পাস আর হাই পাস ক্যাসকেড অবস্থায় দেখছি, দুইটা ফিল্টারেরই পাস ব্যান্ড গেইনের সমান হবে আমার ব্যান্ড পাস ফিল্টারটার গেইনের ভ্যালু। তো ব্যান্ডউইথ আমরা দেখতে পাচ্ছি, ব্যান্ডউইথ হচ্ছে আমাদের হায়ার কাট অফ আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মাঝখানে ডিফারেন্স। আমাদের এই স্পেসিফিক ভ্যালু ইউজ করার কারণে আমরা যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা পাবো সেই ফ্রিকোয়েন্সি রেসপন্সের ব্যান্ডউইথ এখানে দেওয়া আছে 2700 হার্জের মতন, বা 2700 বা 2700 হার্জ। এফআর হচ্ছে গিয়ে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে আপার কাট অফ আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির জিওমেট্রিক মিনের সমান, অর্থাৎ দুইটা গুণ করে যদি আমরা বর্গমূল করে দেই তাহলে আমরা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা পাবো। এফএম হচ্ছে গিয়ে সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি। সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের হায়ার কাট অফ আর লোয়ার কাট অফ এর এভারেজ। কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং ব্যান্ডউইথের রেশিও বা অনুপাত। কোয়ালিটি ফ্যাক্টরের একটা সিগনিফিকেন্স হচ্ছে যদি কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালু 0.5 ম্যাক্সিমাম এবং 0.5 এর নিচে হয়, তাহলে আমরা যে ব্যান্ড পাস ফিল্টারটা ডিজাইন করছি সেটা ওয়াইড ব্যান্ড হিসেবে কাজ করবে, ওয়াইড ব্যান্ড অ্যাক্টিভ ফিল্টার হিসেবে কাজ করবে। যদি আমাদের কিউ এর ভ্যালুটা বা কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালুটা 0.5 এর উপরে চলে যায়, তাহলে আমাদের ব্যান্ড পাস ফিল্টারটা ন্যারো ব্যান্ড পাস ফিল্টার হিসেবে কাজ করবে, অর্থাৎ আমাদের যে ফ্রিকোয়েন্সি রেসপন্সের ব্যান্ডটা ছোট হয়ে যাবে। এখন আমরা দেখব ন্যারো ব্যান্ড অ্যাক্টিভ ফিল্টারের ফাংশন। আমরা একটা টিপিক্যাল ন্যারো ব্যান্ড ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখতে পাচ্ছি। আমরা আগের স্লাইডের ফিগারের সাথে যদি কম্পেয়ার করি, আমরা খেয়াল করব যে আসলে এটার বিস্তৃতিটা কম কম্পারেটিভলি। তো এই জন্য এটাকে ন্যারো ব্যান্ড অ্যাক্টিভ ফিল্টার বলা হয়ে থাকে। ন্যারো ব্যান্ড অ্যাক্টিভ ফিল্টারের সার্কিট ডায়াগ্রামটা যদি আমরা দেখি, সার্কিট ডায়াগ্রামটা আমাদের আগের যেসব আমরা সার্কিট ডায়াগ্রাম দেখেছিলাম সেটা থেকে একটু ভিন্ন। আমাদের এখানে এবং রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স প্লাস ফিডব্যাক অবস্থায় রেজিস্ট্যান্স আছে, এখানে একটু এডিশনাল যে কাজটা করবে সেটা হচ্ছে গিয়া আর আর, এটাকে হচ্ছে রেজোন্যান্স রেজিস্ট্যান্সও বলা হয়ে থাকে। এই আর আর একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটার ভ্যালুটা চেঞ্জ করে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এফ আর এর ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। এই জিনিসটাকে আমরা অনেকটা বলতে পারি যে টিউন করা, গেইনকে টিউন বা কন্ট্রোল করার জন্য আর আরটা ব্যবহার হয়ে থাকে। আমরা ন্যারো ব্যান্ড অ্যাক্টিভ ফিল্টারের কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন দেখব। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে কোয়ালিটি ফ্যাক্টরের যে রিলেশনটা ছিল রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি আর ব্যান্ডউইথের রেশিও, সেখান থেকে আমরা ব্যান্ডউইথের এই এক্সপ্রেশনটা পেতে পারি। সাথে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার পরে আমরা 0.1591/RC এই ফর্মুলাটা পেয়ে যাব। আমরা রেজোন্যান্স রেজিস্ট্যান্সের ভ্যালুটা এই ফর্মুলার মাধ্যমে পেয়ে যাব। সিমিলারলি আমরা যদি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির একটা ফর্মুলা দেখি, এটা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির একটা ফর্মুলা। আমাদের যদি আর আর সি এর ভ্যালুটা কনস্ট্যান্টও থাকে, আমরা আর আর এর ভ্যালুটা চেঞ্জ করে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো। আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমাদের কাছে চাওয়া হয়েছে আমাদের সার্কিটের যে গিভেন প্যারামিটারগুলো আছে এগুলোর উপর বেস করে আমার এই অ্যাক্টিভ ফিল্টার সার্কিটটার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এবং ব্যান্ডউইথটা বের করা। এখন আমরা আমাদের সার্কিট ডায়াগ্রাম দেখে প্লাস ক্যাপশন থেকে বুঝতে পারি এটা হচ্ছে একটা ন্যারো ব্যান্ড ফিল্টার।
প্রথমত আমরা যদি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির ফর্মুলাটার কথা চিন্তা করি, FR equal to 0.1125 by RC root over 1 plus R by RR। আমরা যদি সার্কিট ডায়াগ্রামের দিকে তাকাই, আমরা এইটার আর সি আর আর এই ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। তো এই ভ্যালুগুলো হচ্ছে আমরা পাচ্ছি আর 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 এবং সি, এই তিনটা ভ্যালু ব্যবহার করলে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এফআর এর ভ্যালুটা পেয়ে যাব। তারপরে আমরা ব্যান্ডউইথের ফর্মুলাটা ব্যবহার করে আলটিমেটলি আমরা এই ন্যারো ব্যান্ড ফিল্টারের ব্যান্ডউইথের ভ্যালুটা পেয়ে যাব। আমরা আগে ব্যান্ড পাস ফিল্টারের ফাংশন প্লাস ডেফিনেশন সম্পর্কে জেনে এসেছি, এখন আমরা ব্যান্ড স্টপ ফিল্টার সম্পর্কে জানব। Band stop filter is a filter which rejects all frequencies between upper cutoff frequency FH and lower cutoff frequency FL, but passes any signals outer this frequency range. অর্থাৎ ব্যান্ড পাস ফিল্টারের ফাংশনের ঠিক বিপরীত হচ্ছে ব্যান্ড স্টপ ফিল্টার। এখানে আমার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মধ্যকার সিগন্যালটুকুকেই শুধুমাত্র রিজেক্ট করবে এবং ওই রেঞ্জের বাইরে সব সিগন্যালকে পাস করতে দেবে। তো একটা ব্যান্ড স্টপ বা ব্যান্ড এলিমিনেশন ফিল্টারের যদি ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখতে পারি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা স্টপ ব্যান্ড আছে, যে স্টপ ব্যান্ডের অবস্থান হচ্ছে দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সির মাঝখানে। ওই রেঞ্জের বাইরে সব সিগন্যালকে যেহেতু তারা পাস করতে দেবে, দ্যাটস ওয়াই তারা পাস ব্যান্ড সিগন্যাল বলা হয়ে থাকে। আমরা যদি একটা ব্যান্ড স্টপ ফিল্টারের সার্কিট ডায়াগ্রাম দেখি, সেই সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি এখানে সিমিলারলি আমাদের তিনটা রেজিস্ট্যান্স এবং দুটা ক্যাপাসিটর আছে, সাথে আমাদের আসলে রেজিস্ট্যান্স সংখ্যা 4টা, এবং এই কনফিগারেশনটা আমরা একটু আগে যেই ধরনের ফিল্টার দেখে আসছি এবং কনফিগারেশন থেকে একটু আলাদা। এখন আমরা দেখব ব্যান্ড স্টপ ফিল্টারের ডিজাইন প্রসিডিউর। সাধারণত আমাদের প্রবলেম স্টেটমেন্টে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ, কোয়ালিটি ফ্যাক্টর এই তিনটা প্যারামিটারের মধ্যে দুটা প্যারামিটারের ভ্যালু দিয়ে দেওয়া থাকবে। এই ভ্যালু ব্যবহার করে আমরা নাম্বার বা তৃতীয় ভ্যালুটা বের করতে পারবো। এই ইকুয়েশনটা ব্যবহার করে B is equal to omega R by Q। আমরা আমাদের হিসাবের সুবিধার্থে একটা ক্যাপাসিটরের ভ্যালু ধরে নিব, দুইটা C1 এবং C2 দুইটা ক্যাপাসিটরের জন্যই। আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্স যেটা দেখা যাচ্ছে R2 এর ভ্যালুটা আমরা বের করতে পারবো ক্যাপাসিটর আর ব্যান্ডউইথের ভ্যালুটা ব্যবহার করে। আমরা R1 এর ভ্যালুটা বের করতে পারবো R2 আর কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালুটা ব্যবহার করে। আমরা R3 এর ভ্যালুটা ধরে নিব 1 কিলো ওহম, এবং R3 এই ভ্যালুটা ব্যবহার করে আমরা R4 এর ভ্যালুটা বের করতে পারি। এখন আমরা নচ ফিল্টার সম্পর্কে জানবো। সবার আগে আমরা নচ ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখে নিই। একটা ব্যান্ড পাস ফিল্টারের জন্য যেমন একটা স্পেসিফিক ব্যান্ড পাস ফিল্টার ছিল ন্যারো ব্যান্ড ফিল্টার, সিমিলারলি আমাদের ব্যান্ড স্টপ ফিল্টারের একটা স্পেশালাইজেশন হলো নচ ফিল্টার। নচ ফিল্টারের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার রেঞ্জটা বা ওই রেঞ্জটা খুবই কম বা ছোট, এবং এই ধরনের ফিল্টার খুব সিলেক্টিভ কাজে ব্যবহার করা হয়ে থাকে। আমরা যদি একটা নচ ফিল্টারের স্কেমেটিকটা দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের একটা ইনপুট সিগন্যালটা আমাদের ন্যারো ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে দিয়ে ফ্লো করা হবে, এবং সাথেই আমাদের ইনপুট সিগন্যালটাকে যদি আমরা ফাইনালি নচ ফিল্টারের আউটপুট পেতে চাই, তাহলে আমরা ন্যারো ব্যান্ড পাস ফিল্টারের আউটপুট থেকে যদি অরিজিনাল সিগন্যালটা বিয়োগ করি, দেন আমরা আসলে আমাদের নচ ফিল্টারের আউটপুটটা পেয়ে যাব। সো নচ ফিল্টার আর ন্যারো ব্যান্ড পাস ফিল্টার মধ্যকার যে রিলেশনটা আছে সেটা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। আমরা যদি এখন ডিটেইল নচ ফিল্টারের স্ট্রাকচারটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ন্যারো ব্যান্ড পাস ফিল্টারের স্ট্রাকচার, দেন আলটিমেটলি আমরা একটা অ্যাডার অ্যাড করেছি, এবং এই অ্যাডারটাই আমার আসলে এই ন্যারো ব্যান্ড পাস ফিল্টারের আউটপুটের সাথে আমার এই অরিজিনাল সিগন্যালটার বিয়োগ করবে, এবং বিয়োগফল হিসাবে আমরা নচ ফিল্টারের আউটপুটটা পাবো। এখন যদি বলা হয় এই ফিল্টারটা আমরা কিভাবে ডিজাইন করব, প্রথমত আমাদের ব্যান্ড পাস ফিল্টার যেভাবে ডিজাইন করতে হয়, ন্যারো ব্যান্ড পাস ফিল্টার ওই ডিজাইন প্রসিডিওরটা ফলো করে আমরা এই ন্যারো ব্যান্ড ফিল্টারটা ডিজাইন করব। আর ওভারঅল যেহেতু আমরা গেইন নিয়ে খুব একটা গেইন বা আউটপুটের গেইন নিয়ে আমাদের খুব একটা কনসার্ন নেই, সেক্ষেত্রে আমরা R1 এবং R2 আর RF এর ভ্যালু যদি সেম ধরে নেই, সেক্ষেত্রে আমাদের আউটপুটটা খুব সুন্দরভাবেই একটা নচ ফিল্টারের মতন আউটপুট আসবে, যেখানে আমার
দুটা ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যকার একটা স্মল পোর্শনই বাদ যাবে এবং ওই পোর্শনের পরবর্তী সব ভ্যালু আমাদের ফিল্টারটা পাস করতে দেবে। সবাইকে ধন্যবাদ। আশা করি কনসেপ্টগুলো আপনারা ভালো মতন বুঝতে পেরেছেন।